চীনা চোখে অচেনা তুমি গল্পের পার্ট ২২ কমান্ড সেন্টারের ভূগর্ভস্থ সপ্তরোধী দেয়ালগুলো যেন AS4-এর পাঠানো সেই শীতল বার্তার প্রচণ্ডতায় কেঁপে উঠেছিল। স্ক্রিনে ভেসে থাকা লাবিবের ছবিটা ছিল একটা ভয়ঙ্কর প্রহেলিকার মতো। যে মুখটা মায়ার কাছে ছিল স্নেহের, আশ্রয়ের, সেই মুখটাই এখন এজেন্সির সবচেয়ে রুথলেস ক্লিন আপ এজেন্ট ফিনিক্সের মুখ। এটা তার কাছে অসম্ভব, অবাস্তব মনে হচ্ছিল। এটা নিশ্চয়ই কোনো চাল, মায়া ফিসফিস করে বলল, কথাগুলো যেন তার নিজের জন্যই। লাবিব ভাই, সে একজন ঘাতক হতে পারে না। হইতে পারে, আবার নাও হইতে পারে। রিক এবার আর কোনো রসিকতা করল না। তার গলা ছিল অস্বাভাবিক রকমের গম্ভীর। ভাবি, এই দুনিয়ায় কাউরে বিশ্বাস করতে নাই। আমি নিজের বাপরেও বিশ্বাস করি না। এই AS4 লোকটা একটা শয়তান। ও পারে না এমন কোনো কাজ নাই। লাবিব ভাইরে হয়তো ব্রেন ওয়াশ করছে, অথবা তার কোনো দুর্বল জায়গায় আঘাত করে তার এই কাজে বাধ্য করছে। আরিফ চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তার মুখে কোনো ভাবান্তর ছিল না, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল এক তীব্র শীতল আগুনে। AS4 শুধু তার পরিবারের ভেতরের দ্বন্দ্বে ঘি ঢালেনি, সে মায়ার সবচেয়ে দুর্বল জায়গায়, তার বিশ্বাসের ওপর সরাসরি আক্রমণ করেছে। এটা আরিফের কাছে ছিল একটা অঘোষিত যুদ্ধ ঘোষণার শামিল। টাইমার শুরু হয়ে গেছে, আরিফ শান্ত গলায় বলল। 24 ঘন্টা। এর মধ্যে আমাদের বের করতে হবে লাবিব কোথায় আছে, এবং সে কি সত্যিই ফিনিক্স, নাকি সে নিজেও এই খেলার আরেকজন শিকার। এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কিন্তু কিভাবে? মায়া হতাশ গলায় বলল। AS4-এর এজেন্টদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। তারা ভূতের মতো কাজ করে। প্রত্যেক ভূতেরই একটা ছায়া থাকে মায়া, আর প্রত্যেক ছায়ারই একটা উৎস থাকে। আমাদের সেই উৎসটাই খুঁজে বের করতে হবে। সে রিকের দিকে ফিরল। রিক, AS4-এর পুরনো সব কমিউনিকেশন লগ, ডার্ক ওয়েবের সব ফোরাম, এজেন্সির সব লিকড ফাইল, সব কিছু আবার স্ক্যান করো। ফিনিক্স নামের কোনো এজেন্টের উল্লেখ কোথাও আছে কিনা খুঁজে বের করো। এমন কোনো এজেন্ট যদি সত্যিই থেকে থাকে, তার কাজের ধরন, তার সিগনেচার, সব কিছু ডেটা আমার চাই। রিক মাথা নেড়ে তার টার্মিনালে বসে পড়ল। আচ্ছা বস, আমি তো দেখি এখন গুগল সার্চ ইঞ্জিনে চাকরি পেয়ে গেছি। হাউ টু ফাইন্ড আ গোস্ট নেমড ফিনিক্স। দেখা যাক কি রেজাল্ট আসে। বিড়বিড় করতে করতে সে কাজে লেগে গেল। আরিফ এবার মায়ার দিকে তাকালো। তার দৃষ্টি ছিল নরম কিন্তু দৃঢ়। আর তুমি আমার সাথে এসো। তোমার ভাইয়ের সাথে যদি কেউ যোগাযোগ করতে পারে, সেটা শুধু তুমি। সেন্ট্রামনির কন্ট্রোল রুমের ভেতরের একটি গোপন ঘর। আরিফ মায়াকে নিয়ে এলো কন্ট্রোল রুমের ভেতরের একটি ছোট, আরও সুরক্ষিত ঘরে। ঘরটার দেয়ালে কোনো স্ক্রিন ছিল না, ছিল শুধু একটা টেবিল আর দুটো চেয়ার। এটা কি জায়গা? মায়া জিজ্ঞেস করল। এটা আমার সেফ রুম। এখানকার কমিউনিকেশন সিস্টেম পৃথিবীর কোনো স্যাটেলাইট বা নেটওয়ার্ক দিয়ে ট্রেস করা সম্ভব নয়। এটা একটা কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট কমিউনিকেটর। যদি লাবিব তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে সে এজেন্সি চ্যানেল ব্যবহার করবে না। সে এমন কোনো পথ খুঁজবে যা এজেন্সির অজানা। আরিফ টেবিলের ওপর একটা ডিভাইস রাখল, যা দেখতে একটা পুরনো দিনের রেডিওর মতো। এটা তোমার আর লাবিবের মধ্যেকার সেই গোপন কোড ব্যবহার করে একটা সংকীর্ণ ফ্রিকোয়েন্সি ব্রডকাস্ট করবে। যদি সে কাছাকাছি কোথাও থাকে এবং তোমার সিগন্যালটা ধরতে পারে, তাহলে সে উত্তর দিতে পারে। মায়া ডিভাইসটার দিকে তাকিয়ে রইল। তার হাত কাঁপছিল। সে কি সত্যি লাবিবের সাথে কথা বলতে চায়? যদি লাবিব সত্যি বদলে গিয়ে থাকে, যদি সে আর তার সেই স্নেহের ভাই না থাকে? ভয় পাচ্ছ? আরিফ তার মনের কথাগুলো যেন পড়তে পারল। যদি সে সত্যি ফিনিক্স হয়? মায়ার গলাটা ধরে এলো। আরিফ মায়ার কাঁধে একটা হাত রাখল। তার স্পর্শটা ছিল সারপ্রাইজিংলি কমফর্টিং। তাহলে আমরা জানবো আমাদের আসল শত্রুকে। আর যদি না হয়, তাহলে তুমি তোমার ভাইকে ফিরে পাবে। লুবংশ কন্ডেক্সে যে কোনো ক্ষেত্রে সত্যটা জানাটা জরুরি। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলল। আরিফ ঠিকই বলেছে। সে ডিভাইসটার সুইচ অন করল। একটা মৃদু গুঞ্জন শব্দ তুলে ডিভাইসটা কাজ করতে শুরু করল। মায়া তার আর লাবিবের মধ্যেকার সেই গোপন কোড, অর্থাৎ একটা পুরনো বাংলা গানের প্রথম লাইন মাইক্রোফোনে ফিসফিস করে বলতে লাগল, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি। ঘন্টার পর ঘন্টা কেটে যেতে লাগলো। ডিভাইস থেকে কোনো উত্তর এলো না। মায়ার আশা ধীরে ধীরে হতাশায় পরিণত হচ্ছিল। হয়তো রিকি ঠিক বলেছিল, লাবিব হয়তো আর আগের মতো নেই। কমান্ড সেন্টার, গভীর রাত। রিক তখনও কম্পিউটারের স্ক্রিনে চোখ লাগিয়ে বসেছিল। তার চারদিকে খালি কফির মগ আর এনার্জি ড্রিঙ্কের ক্যান ছড়িয়ে ছিটিয়েছিল। ধুর শালা, ফিনিক্স নামে তো দেখি হাজার হাজার জিনিস আছে।
ফিনিক্স পাখি, ফিনিক্স শহর, হ্যারি পটারের অর্ডার অফ দি ফিনিক্স, কিন্তু ফিনিক্স নামের কোনো এজেন্টের কোনো রেকর্ড নাই। AS4 লোকটা দেখি ওর এজেন্টদের উইকিপিডিয়া পেজও খানিতে দেয় না। হঠাৎ তার স্ক্রিনে একটা ফাইল ফ্ল্যাগড হলো। ফাইলটা ছিল বেশ পুরনো, প্রায় 10 বছর আগের একটা ইন্টারপোল রিপোর্ট। রিপোর্টে ফিনিক্স নামের এক রহস্যময় ঘাতকের উল্লেখ ছিল, যে ইউরোপে বেশ কয়েকটা হাই প্রোফাইল হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু তার কোনো ছবি বা আসল পরিচয় কেউ জানত না। শুধু জানা গিয়েছিল তার কাজের ধরন ছিল ভয়ঙ্কর রকমের নিখুঁত, এবং সে সবসময় তার শিকারের কাছে একটা পোড়া ম্যাচের কাঠি রেখে যেত। পোড়া ম্যাচের কাঠি? রিক কপাল কুঁচকে ভাবল, এইটা আবার কেমন সিগনেচার? লোকটা কি সিরিয়াল কিনার নাকি চেইন স্মোকার? সে রিপোর্টের আরও গভীরে যেতে লাগল। হঠাৎ একটা জায়গায় এসে তার চোখ আটকে গেল। রিপোর্টে উল্লেখ ছিল ফিনিক্স তার একটা মিশনে মারাত্মকভাবে আহত হয়েছিল এবং তারপর থেকেই সে নিখোঁজ। আর সেই মিশনটা ছিল AS4-এর একটা পুরনো শত্রুকে সরিয়ে দেওয়ার। এই গল্পের সকল পর্ব সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রিকের মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। সে দ্রুত AS4-এর লিকড ফাইলগুলোর সাথে ইন্টারপোলের রিপোর্টটা ক্রস রেফারেন্স করতে শুরু করল। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অনুসন্ধানের পর সে যা খুঁজে পেল তা তার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। AS4-এর একটা পুরনো ডিলিটেড পার্সোনাল ফাইলে সে একটা এজেন্টের প্রোফাইল খুঁজে পেল। এজেন্টটি 10 বছর আগে একটা মিশনে গিয়ে মৃত হিসেবে ঘোষিত হয়েছিল। আর সেই এজেন্টের প্রোফাইল ছবিতে যে মুখটা ছিল সেটা লাবিবের চেয়ে কয়েক বছরের ছোট, কিন্তু নিঃসন্দেহে একই মানুষের মুখ। রিক চেয়ার থেকে লাফিয়ে উঠল। বস, ভাবি, জলদি আসেন, আমি কিছু একটা পাইছি, আর এইটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাইব। রিকের চিৎকারে আরিফ আর মায়া দ্রুত সেফ রুম থেকে বেরিয়ে মূল কমান্ড সেন্টারে ফিরে এলো। রিক তখন মেইন স্ক্রিনের দিকে এমনভাবে আঙুল তুলে দাঁড়িয়েছিল যেন সে ভূত দেখেছে। স্ক্রিনে তখন পাশাপাশি দুটো ফাইল খোলা। একদিকে ইন্টারপোলের 10 বছর পুরনো ফিনিক্স কেসের সারসংক্ষেপ, আর অন্যদিকে AS4-এর ডিলিটেড পার্সোনাল আর্কাইভ থেকে উদ্ধার করা একটা এজেন্টের প্রোফাইল। ভাবি, দেখেন, রিক কাঁপা কাঁপা গলায় বলল। ইন্টারপোল বলতেছে ফিনিক্স 10 বছর আগে একটা মিশনে আহত হইয়া গায়েব হয়ে যায়, আর AS4-এর ফাইল বলতেছে তাদের একজন টপ এজেন্ট কোডনেম ইকারাস 10 বছর আগে একটা মিশনে মারা যায়। দুইটা ঘটনার তারিখ একই। মায়া স্ক্রিনের দিকে এগিয়ে গেল। তার চোখ দুটো দ্রুত ডেটা বিশ্লেষণ করতে লাগল। ইকারাসের প্রোফাইল ছবিতে যে মুখটা ছিল সেটা লাবিবেরই ছিল, তবে অনেক তরুণ, চোখে মুখে ছিল এক বেপরোয়া জেদ। তার সার্ভিস রেকর্ডে লেখা ছিল বিশেষত্ব ক্লোজ কমব্যাট, ইনফিল্ট্রেশন এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। এটা হতে পারে না, মায়া ফিসফিস করে বলল। তার ভেতরটা অস্বীকার করতে চাইছিল। লাবিব ভাই, সে তো ঢাকা একটা আইটি ফার্মে কাজ করে। সে তো 10 বছর ধরে আমাদের সাথেই ছিল। সেটাই তো আসল প্রশ্ন ভাবি, সে কি সত্যি আপনাদের সাথে ছিল, নাকি AS4-এর পাঠানো কোনো ছায়া আপনাদের সাথে বসবাস করছিল? আরিফ এতক্ষণ চুপচাপ সব দেখছিল। তার মুখ ছিল আগের মতোই নির্বিকার, কিন্তু তার চোখ দুটো ছিল এক শিকারী বাঘের মতো, যে তার শিকারের প্রতিটি চাল বুঝতে চেষ্টা করছে। সে মারা যায়নি। আরিফ অবশেষে মুখ খুলল। তার গলা ছিল বরফ শীতল। তাকে তৈরি করা হয়েছে। AS4 তার মৃত্যুর নাটক সাজিয়ে তাকে সবার চোখের আড়াল করে দিয়েছে। তাকে একটা ঘোস্ট অপারেটিভ বানানো হয়েছে, এমন একজন এজেন্ট যার কোনো অতীত নেই, কোনো পরিচয় নেই, কোনো অস্তিত্ব নেই। এজেন্সির সবচেয়ে নোংরা কাজগুলো করার জন্য পারফেক্ট একটা অস্ত্র। আরিফের কথাগুলো ছিল যুক্তিসঙ্গত, কিন্তু মায়ার কাছে তা ছিল একটা দুঃস্বপ্নের মতো। তার ভাই, তার স্নেহের লাবিব ভাই, একটা পরিচয়হীন অস্ত্র। কিন্তু কেন? মায়ার কণ্ঠে ছিল এক রাশ যন্ত্রণা। কেন লাবিব ভাইকে বেছে নেওয়া হলো? হয়তো তার সেই বিশেষ দক্ষতার জন্য, অথবা হয়তো খান পরিবারের ভেতর ঢোকার জন্য এর চেয়ে ভালো কোনো চাবি AS4-এর কাছে ছিল না। এই কথাটি মায়ার মনে তীরের মতো বিঁধল। তাহলে কি তার আমেরিকায় আসাও AS4-এর কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ ছিল? সে কি শুরু থেকে একটা বড় খেলার গুটি? তাদের এই রুদ্ধশ্বাস আলোচনার মাঝেই সেফ রুম থেকে একটা তীক্ষ্ণ স্ট্যাটিক শব্দ ভেসে উঠল। কোয়ান্টাম কমিউনিকেটরটা জীবন্ত হয়ে উঠেছে। মুহূর্তের জন্য তিনজনেই জমে গেল। তারপর তারা প্রায় দৌড়ের সেফ রুমে প্রবেশ করল। ডিভাইসটার স্পিকার থেকে ভেসে আসছিল শুধু কান্নার মতো একঘেয়ে স্ট্যাটিফির শব্দ, কিন্তু তার মাঝেই খুব ক্ষীণভাবে একটা পরিচিত গানের শেষ শব্দটা শোনা গেল। পাইনি মায়া এক ঝটকায় মাইক্রোফোনটা হাতে তুলে নিল।
তার হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছিল যে তার মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সেটা তার পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। লাবিব ভাই, তুমি শুনতে পাচ্ছ? এটা আমি মায়া। তুমি কোথায়? তুমি ঠিক আছো? কয়েক মুহূর্তের যন্ত্রণাদায়ক নীরবতা। তারপর স্ট্যাটিকের শব্দ ভেদ করে ভেসে এলো একটা ভাঙা, দুর্বল কণ্ঠস্বর। মায়া, সময় নেই। ওরা ওরা সব দিকে নজর রাখছে। এটা একটা ফাঁদ। কিসের ফাঁদ লাবিব দাই? মায়া প্রায় চিৎকার করে উঠল। অ্যাসফোর তোমাকে দিয়ে কি করাতে চাইছে? ফিনিক্স, একটা গল্প, একটা মিথ্যে। অ্যাসফোর আমার পরিবারকে। কথাগুলো আটকে গেল, যেন সে কোনো অদৃশ্য শক্তির সাথে লড়াই করছে। আরিফ মায়ার হাত থেকে মাইক্রোফোনটা নিল। তার গলা ছিল শান্ত, কিন্তু প্রতিটি শব্দ ছিল ধারালো। লাবিব, তুমি কি ফিনিক্স? ওপাশ থেকে একটা চাপা কাশির শব্দ ভেসে এলো। তারপর একটা তিক্ত ভাঙা হাসির শব্দ। ফিনিক্স, একটা খাঁচা আরিফ ভাই, একটা খাঁচা। অ্যাসফোর আমাকে। সংযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে আসছিল। স্ট্যাটিকের শব্দ বাড়ছিল। লাবিব ভাই, আমাকে একটা সংকেত দাও, মায়া মরিয়া হয়ে বলল। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? পোড়া ম্যাচের কাঠি। লাবিবের কণ্ঠস্বর প্রায় শোনাই যাচ্ছিল না। ওটা সংকেত, বিশ্বাস। লাইনটা কেটে গেল। ডিভাইসটা আবার নীরব হয়ে গেল। শুধু একটা মৃদু গুঞ্জন ছাড়া আর কোনো শব্দ নেই। কমান্ড সেন্টার, নতুন পরিকল্পনা। তারা তিনজন সেফ রুম থেকে বেরিয়ে এলো। ঘরের পরিবেশটা ছিল থমথমে, কিন্তু এখন আর সেখানে হতাশা ছিল না, ছিল এক ভয়ঙ্কর সংকল্প। তার মানে লাবিব আমাদের দিকেই আছে, মায়া বলল, তার চোখে জল, কিন্তু কণ্ঠ দৃঢ়। অ্যাসফোর তার পরিবারকে জিম্মি করে তাকে ব্ল্যাকমেল করছে। আরিফ মাথা নাড়ল। আর ফিনিক্স হলো সেই মিথ্যা পরিচয় যা ব্যবহার করে অ্যাসফোর তাকে দিয়ে কাজটা করাতে চাইছে। যদি মিশন সফল হয় তাহলে ফিনিক্সের কৃতিত্ব, আর যদি ব্যর্থ হয় বা লাবিব ধরা পড়ে তাহলে অ্যাসফোর তাকে অস্বীকার করবে। একটা পারফেক্ট ডিনায়েবল অ্যাসেট। কিন্তু এই পোড়া ম্যাচের কাঠি আর বিশ্বাস, এই কথাগুলোর মানে কি? রিক জিজ্ঞেস করল। মায়ার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল, যেন সে কোনো ধাঁধার সমাধান করে ফেলেছে। পোড়া ম্যাচের কাঠি। ইন্টারপোলের রিপোর্ট অনুযায়ী ওটা ফিনিক্সের সিগনেচার, যা সে তার শিকারের কাছে রেখে যায়। কিন্তু লাবিব ওটাকে সংকেত বলেছে। তার মানে ওটা হত্যার চিহ্ন নয়, ওটা একটা বার্তা। মনে হয় সে আমাদের জানাচ্ছে সে কোথায় আছে, বা সে যে মিশনে আছে সেটা একটা সাজানো নাটক। আর বিশ্বাস? আরিফ জিজ্ঞেস করল। তিনি আমাকে বিশ্বাস করতে বলেছেন। তিনি আমাকে বলছেন আমি যাই দেখি না কেন, যাই শুনি না কেন, আমি যেন তার ওপর বিশ্বাস রাখি। আরিফ এক মুহূর্ত মায়ের চোখের দিকে তাকিয়ে রইল, তারপর রিকের দিকে ফিরল। আমাদের প্ল্যান বদলাতে হবে। এখন আর শুধু অ্যাসফোরের মোকাবেলা নয়, এখন এটা একটা রেস্কিউ মিশন। বিউটিফুল, রিক একটা কাল্পনিক মিলিটারি স্যালুট দিয়ে বলল। অবশেষে কিছু অ্যাকশনের সুযোগ পাওয়া গেল। সেভিং প্রাইভেট লাবিব মিশন ইজ অন। আশা করি এই মিশনের বাজেটে পপকর্ন আর বড় বন্দুক দুটোই রাখা আছে। কিন্তু আমরা ওকে খুঁজব কোথায়? মায়া জিজ্ঞেস করল। 24 ঘন্টার মধ্যে আমাদের ওকে খুঁজে বের করতে হবে, না হলে অ্যাসফোর ওকে। সে কথা শেষ করতে পারল না। পোড়া ম্যাচের কাঠি। আরিফ বিড়বিড় করল, এই সংকেতটাই আমাদের পথ দেখাবে। ঠিক তখনই কমান্ড সেন্টারে একজন অ্যানালিস্ট প্রায় চিৎকার করে উঠল। স্যার, আমাদের একটা অ্যাসেটের কাছ থেকে প্রায়োরিটি 1 অ্যালার্ট এসেছে, লোকাল ইন্টারপোলের ভেতর থেকে। আরিফ দ্রুত মেইন কনসোলে গিয়ে মেসেজটা খুলল। এটা ছিল একটা হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজ, যা মাত্র কয়েক মিনিট আগে তোলা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছিল শহরের উপকুণ্ডে একটা পরিত্যক্ত বিশাল গুদামেনাকা, আর সেই গুদামেনাকার ঠিক মাঝখানে একটা ফ্যাক্টরির ছাদে লাল রং দিয়ে আঁকা একটা বিশাল চিহ্ন। চিহ্নটা ছিল একটা পোড়া ম্যাচের কাঠির। ছবিটার নিচে একটা ছোট নোট ছিল, ফিনিক্সের দেখা মিলেছে, লোকাল অথরিটি মুভ করার জন্য প্রস্তুত হচ্ছে। স্ক্রিনের দিকে তাকিয়ে রিক শীষ দিয়ে উঠল। ওয়েল, আইল বি ড্যামড। দেখি, এজেন্ট জম্বি ফিনিক্স আমাদের জন্য একটা দাওয়াতনামা পাঠিয়েছে। এটা দাওয়াতনামা নয় রিক। আরিফ ধরল, তার চোখে একটা ভয়ঙ্কর শীতলতা। এটা অ্যাসফোরের ফাঁদ। অ্যাসফোর চায় আমরা লাবিবকে বাঁচাতে যাই, আর ইন্টারপোল আমাদের সবাইকে একসাথে ধরে ফেলে। তাহলে আমরা কি করব মায়া? জিজ্ঞেস করল। যা ওরা চায় আমরা ঠিক তাই করব। আরিফের ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিপজ্জনক হাসি। আমরা ফাঁদে পা দেব,
কিন্তু শিকারী হিসেবে, শিকার হিসেবে নয়।